সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। মন্ডি ফার্মা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড প্রেজেন্স বিশেষজ্ঞের পরামর্শ পাওয়ার্ড বাই মেডারমা অ্যাডভান্স প্লাস স্কার জেল এবং মেডারমা স্ট্রেচ মার্ক থেরাপি অনুষ্ঠানের সপ্তম পর্বে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ তারেক আজিজ। সিজারিয়ান সেকশন পরবর্তী মায়ের যত্ন, এটি হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি মাতৃত্ব প্রত্যেকটি নারীর কাছে একটা আনন্দঘন মুহূর্ত, কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রত্যেকের নর্মাল ডেলিভারি করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমাদের একটা সিজারিয়ান সেকশন বা একটা সার্জিক্যাল প্রসিজিওরের মাধ্যমে যেতে হয়। এই গুরুত্বপূর্ণ বিষয়ে সিজারিয়ান সেকশন এবং পরবর্তী মায়ের যত্ন, এই বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন খ্যাতিনামা এবং বিশেষজ্ঞ গাইনোকোলজিস্ট। তিনি হচ্ছেন আমাদের কামরুন্নেসা বেগম ম্যাডাম। কর্মরত আছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ডিপার্টমেন্ট অফ অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল। ম্যাম, রাজ টিভি, মন্ডি ফার্মা বাংলাদেশ এবং আমাদের সকল দর্শক এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আজকের অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ম্যাডাম। প্রিয় দর্শক, আপনারা উদ্দেশ্যে বলতে চাই আমাদের অনুষ্ঠানটির সায়েন্টিফিক পার্টনার মন্ডি ফার্মা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড এবং অনুষ্ঠানটি স্পন্সর করেছে ম্যাডাম অ্যাডভান্স প্লাস স্কার জেল এবং ম্যাডাম স্ট্রেচ মার্ক থেরাপি। দর্শক, আমাদের অনুষ্ঠানটি একযোগে রাজ টিভি, মন্ডি ফার্মা বাংলাদেশ এবং মেডারমা বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনারা পেজগুলি লাইক এবং কমেন্ট করে আমাদের সাথে থাকতে পারেন এবং অনুষ্ঠানটি উপভোগ করতে পারেন। তাছাড়া আমাদের কমেন্ট সেকশনে আপনাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে সেগুলো করতে পারেন। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক সে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে আপনাদের সাহায্য করবেন। যেমনটা আমি বলছিলাম ম্যাম, আমাদের আজকের আলোচনার বিষয় ঠিক করা হয়েছে সিজারিয়ান সেকশন পরবর্তী মায়ের যত্ন। প্রথমেই ম্যাম যে প্রশ্নটি আমি জানতে চাইবো, যে অনেকের অনেক ভ্রান্ত ধারণা আছেন যে আমার হাতে বড় অপারেশন হচ্ছে, তো আসলে ম্যাম সিজারিয়ান সেকশন অপারেশনটি কি বা বলতে কি বোঝায় আসলে? ঠিক আছে, আসলে সিজারিয়ান সেকশন বলতে বোঝায় যে অ্যানেস্থেসিয়ার মাধ্যমে মায়ের তলপেট কেটে এবং জরায়ু কেটে যখন বাচ্চা বের করা হয় সেটাকে আমরা সিজারিয়ান সেকশন বলি। ধন্যবাদ ম্যাডাম। তো ম্যাম, বিশেষ করে যখন নর্মাল ডেলিভারি করা পসিবল হচ্ছে না, আপনার একটা সার্জিক্যাল প্রসিজিওরের মাধ্যমে বাচ্চা ডেলিভারি করতে হচ্ছে, তো সেই ক্ষেত্রে সিজারিয়ান সেকশন পরবর্তী মায়ের যত্ন এটা কেমন হওয়া উচিত, বা এই যত্নের মাঝে কি কি প্রোটোকল আপনারা ফলো করেন? ঠিক আছে, আসলে সিজারিয়ান সেকশন পরবর্তী মায়ের যত্ন বলতে আমরা যে সময়টাকে বেশি গুরুত্ব দিই সেটা হচ্ছে প্রথম 6 সপ্তাহ। সেই 6 সপ্তাহ আসলে মায়ের যত্নটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই যত্নের মধ্যেই মা আস্তে আস্তে প্রেগনেন্সিতে যে পরিবর্তনটুকু হয়েছিল, শারীরিক পরিবর্তন, সেটা আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এবং অ্যাজ এ অবস্টেটিশিয়ান আমরা কি করি, আমরা এই যত্নটাকে আসলে সুন্দরভাবে করার জন্য বা যতটা ঠিক মতো হচ্ছে কিনা সেটা জানার জন্য আমরা 4 ভাবে ফলো আপটাকে ভাগ করি। যেমন প্রথম 24 ঘন্টার মধ্যে অবশ্যই একবার, 2 থেকে 3 দিন পর একবার, 7 দিন পর একবার এবং 6 সপ্তাহ পর একবার। জি, ধন্যবাদ ম্যাম। ম্যাম, এই নিয়ে তো অনেক অনেক ভ্রান্ত ধারণা আসে, তো আপনাদের ব্যক্তিগত প্র্যাকটিস লাইফে এই সমস্ত আপনারা কোনো ফেস করেছেন, যারা যে সমস্ত পেশেন্ট এসেছে আপনারা কমপ্লেন করেছে যে তারা কিভাবে নিজের যত্ন নিতে পারেন, তখন আপনারা পার্টিকুলারলি তাদেরকে কোনো অ্যাডভাইস দিয়ে থাকেন কিনা? ঠিক আছে, আসলে এই ব্যাপারে আমি কিছু বলছি। প্রথমে মায়ের যে 24 ঘন্টার মধ্যে যে আমরা ফলো আপটা করি, এই 24 ঘন্টার মধ্যে আসলে যত্নটা খুবই ইম্পর্টেন্ট। তখন আসলে মা মাত্র অপারেশন রুম থেকে বের হয়। আর মায়ের এই 24 ঘন্টার মধ্যে যে যত্নটা, সেটা কিন্তু রিকভারি রুম থেকেই শুরু হয়ে যায়। রিকভারি রুমে একজন মা আসার পরে তখন প্রথম মা যেটা কমপ্লেন করে যে আমার ঠান্ডা লাগছে, তখন মা ঠান্ডা অনুভব করে, তখন আমরা মাকে একটা ওয়ার্ম ব্ল্যাঙ্কেট দেওয়ার ব্যবস্থা করি। আর হচ্ছে পেইন, বলে যে যেখানে ক্ষতস্থান সেখানে তার খুব পেইন হচ্ছে এবং সেই পেইনের জন্য আমাদের পেইন মেডিকেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। তারপরে আমাদের যেটা যে পালস, ব্লাড প্রেশার, তারপরে হচ্ছে টেম্পারেচার, ইনটেক আউটপুট চারটা ঠিক মতো হচ্ছে কিনা এবং প্রস্রাবের কালারটা ঠিক আছে কিনা, জরায়ুটা ঠিক মতো সংকুচিত আছে কিনা, তারপরে হচ্ছে ওর যে আমরা যে ক্ষতস্থানে যেটা ব্যান্ডেজ দিয়েছি সেই ব্যান্ডেজটা সোপ হচ্ছে কিনা,
এবং তার যে রক্তপাত বা আমরা যেটা বলি যে পারফেশনাল ব্লিডিং সেটা অ্যাভারেজ বা ঠিক মতো আছে কিনা, এই জিনিসগুলো আমাদের খুব খেয়াল রাখতে হবে। এছাড়া আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট যে 4 থেকে 6 ঘন্টা পরেই মা আস্তে আস্তে তার পায়ের যে অনুভূতি, অ্যানেস্থেশিয়া আমরা তো সাধারণত স্পাইনাল অ্যানেস্থেশিয়া দিই, পায়ের অনুভূতিটা আস্তে আস্তে ফিরে আসে। তখন আমরা মাকে একটু পাটা ভাঁজ করতে বলি কিংবা এপাশ ওপাশ করতে বলি। ইন দ্য মিন টাইম মাকে আমরা একটু হালকা ব্রেদিং এক্সারসাইজ, যেমন মা একটু ডিপ ব্রেদিং এক্সারসাইজ নিবে, যেটা মায়ের রক্ত চলাচলে হেল্প করবে এবং তার রিকভারিতেও হেল্প করবে। সর্বোপরি আমরা ওই প্রথম 24 ঘন্টা একটু ভিজিটর অবশ্যই রেস্ট্রিক্ট করতে হবে। এবং আরো একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে আর্লি ব্রেস্ট ফিডিংটা এনশিওর করতে হবে। জি ম্যাম, অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের দর্শকরা আপনার উত্তরটি বুঝতে পেরেছেন। তো ম্যাম আরেকটি জানতে চাইবো, যেহেতু সিজারিয়ান সেকশন আমাদের কোনো হসপিটাল বা নার্সিং হোমে হচ্ছে, তো সেক্ষেত্রে কতদিন পর্যন্ত একজন পেশেন্টকে সিজারিয়ান সেকশন যাদের হচ্ছে অপারেশন করে কতদিন পর্যন্ত হসপিটালে অবস্থান করতে হতে পারে? ঠিক আছে, আমরা তো আসলে এই অবস্থানটা সাধারণত আমরা 2 থেকে 4 দিন বলি। যেসব পেশেন্ট দেখি যে কমপ্লায়েন্ট, অর্থাৎ তার হোম কেয়ার ফ্যাসিলিটিটা ভালো, বাসা কাছে, আমরা সেসব পেশেন্টকে আসলে 2 দিন পরেই ডিসচার্জ দিয়ে দিই। এবং 2 দিন পরে আমরা কি করি, যেটা চেক ড্রেসিং করে দিই, দিয়ে 7 দিন পরে আবার আসতে দিই। আর যেসব পেশেন্ট নন কমপ্লায়েন্ট হয় এবং তাদের বাসা দূরে, হোম কেয়ার ফ্যাসিলিটিটা ভালো না, তাদেরকে আমরা সাধারণত 5 দিন পরে একেবারে সেলাইটা দেখে ড্রেসিং করে দেন আমরা ছেড়ে দিই। জি ম্যাম, ধন্যবাদ। তবে আপনি যেটা ম্যাম এর আগের আমার প্রশ্নে বলছিলেন যে স্পাইনাল অ্যানেস্থেশিয়া আপনারা দিয়ে থাকেন, তো অনেকে অনেক কমপ্লেন করেন বা অনেক ভ্রান্ত ধারণা থাকে যে স্পাইনাল অ্যানেস্থেশিয়া দিলে একটা ব্যাক পেইন হওয়ার চান্স থাকে বা পরবর্তীতে সেই স্পাইনাল অ্যানেস্থেশিয়ার কোনো ইফেক্টটা থাকছে কিনা, তো এই ব্যাপারে আপনার মতামত কি? হ্যাঁ, ঠিক আছে, আসলে এটা আসলে পুরোপুরি ঠিক না। স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিলে যে ওখানে পেইন হবে তা না। আমরা এখানে এক্ষেত্রে একটা ব্যাপারকে খুব গুরুত্ব দিই যে প্রথম 24 ঘন্টার মধ্যে আমরা পেশেন্টকে একটু শুয়ে থাকার ব্যবস্থা করি, কারণ সে যদি আর্লি মোবিলাইজ করে বা আর্লি উঠে, তাহলে কিন্তু তার একটা স্পাইনাল হেডেক হওয়ার সম্ভাবনা থাকে এবং ওই জায়গাটা একটা পেইন হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি পেশেন্টের, আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওর মানে ভারী কাজগুলো বা ভারী কাজ বা এক্সারসাইজ এগুলো সে একটু ডিলেড ভাবে করবে। স্বাভাবিক কাজটা যদি সে প্রথম 7 দিনের মধ্যে রাখে, আসলে পেইনটা তেমন একটা অনুভব হয় না। জি ম্যাম, ধন্যবাদ। ম্যাম পরবর্তীতে আপনার কাছে জানতে চাইবো, আপনি যেটা বললেন যে এতদিন হসপিটালে স্টে করতে হচ্ছে, নির্দিষ্ট একটা সময় পরে আপনারা হয়তো পেশেন্টকে ডিসচার্জ করার চিন্তা করেন যখন কোনো পেশেন্টের কমপ্লিকেশন যদি না থাকে সেক্ষেত্রে। তো ম্যাম কোনো পার্টিকুলার অ্যাডভাইস, পেশেন্ট যখন একটা ডিসচার্জ হয়ে চলে যাচ্ছে তার বাসায়, তো সেক্ষেত্রে আপনারা কি অ্যাডভাইস দিয়ে থাকেন একজন পেশেন্টকে? হ্যাঁ, অবশ্যই আমরা যখন আসলে একজন পেশেন্টকে ডিসচার্জ করি, কিছু অ্যাডভাইস দিয়ে দিই। সেই অ্যাডভাইস গুলোকে আমরা আসলে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করি। যেমন প্রথমেই হচ্ছে খাবার। খাবারটা কেমন হতে হবে? খাবারটা হতে হবে আসলে যে তাকে সুষম খাদ্য খেতে হবে, পর্যাপ্ত পরিমাণে খেতে হবে এবং সহজ পাচ্য খাবার খেতে হবে। এক্ষেত্রে আমরা আসলে কিলো ক্যালোরি বলি যে মা প্রেগনেন্সিতে যতটুকু খেত তার থেকে আরো 300 কিলো ক্যালোরি তাকে অতিরিক্ত খেতে হবে। এবং সেই খাবারটাকে যদি আমরা 5টা ভাগে ভাগ করে নিই, মানে 3টা মিট আর 2টা স্ন্যাক্স, এবং সেই খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন, শাকসবজি, ফলমূল এবং আরো বেশি কি করতে হবে, তাকে পানি খেতে হবে, 10 থেকে 12 গ্লাস পানি খেতে হবে। আর ও যদি ফাইবার যুক্ত খাবার পর্যাপ্ত পরিমাণ শাকসবজি খায়, তাহলে তার কোষ্ঠকাঠিন্যটা হবে না। আর একটা জিনিস যে আমাদের দেশে যেটা ভ্রান্ত ধারণা আছে যে টক জাতীয় খাবার খেলে মনে হয় ওর ঘাটা শুকাবে না এবং ওখানে আরো কিভাবে মানে পুঁজ বের হবে। এটা আমাদের গ্রাম দেশে আরো বেশি প্রচলিত। কিন্তু মা থেকে কাউন্সিলিং করতে হবে, ভিটামিন সি জাতীয় খাবার এই সময় আরো বেশি খেতে হবে। আমাদের দেশে সে যদি ফলমূল খেতেও না পারে, সিম্পল একটা লেবুর রস সে ভাতের সাথে অবশ্যই খাবে, যেটা তার এই ঘাটাকে শুকাতে আরো হেল্প করবে। এরপর আসে খাবারের সাথে সাথে আবার চলে যাবে মেডিকেশন। ও আমাদের ডক্টরের পরামর্শ মতো যে অ্যান্টিবায়োটিক বা ওর অ্যানালজেসিক মানে পেইন কিলার যেগুলো দেওয়া হয় সেগুলো সে ঠিক মতো খাবে। এরপরে হচ্ছে বিশ্রাম, তাকে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিতে হবে। অবশ্যই রাতে 2 ঘন্টা এবং রাতে 8 ঘন্টা বিশ্রাম নিতে হবে। দেখা যায় আসলে মা যখন বিশ্রাম নিতে যাবে তখন বাচ্চা ঘুম থেকে উঠে যায়।
এই জন্য মাকে আসলে সাইকেলটা ঠিক করে নিতে হবে, বাচ্চার সাথে সাথে মাও একটু রেস্ট দিয়ে বিশ্রামের পর তাকে চিন্তা করতে হবে চলাফেরা। চলাফেরাটা কেমন হতে হবে? আমরা সাধারণত এই চলাফেরার মুভমেন্টটা কিন্তু প্রথম 24 ঘন্টা পরে আমরা আর্লি মোবিলাইজেশনের জন্য এনকারেজ করি। সেটা কিরকম? আমরা ক্যাথেটার খুলে দেওয়ার পরের থেকে মাকে চলাফেরা করতে বলি, কিন্তু সেই চলাফেরাটা হবে নর্মাল বাসায় যাওয়ার পরও হাউসহোল্ড ওয়ার্ক, অর্থাৎ সে কোনো ভারী কাজ করবে না, স্বাভাবিক কাজকর্ম করবে। এবং আর সে যদি এক্সারসাইজ করতে চায় বা স্ট্রেনিয়াস এক্সারসাইজ, সেটা করবে 8 মাস পরের থেকে। এরপরে আসবে যে তার পার্সোনাল হাইজিন। পার্সোনাল হাইজিন কিরকম? যে সে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরবে, সাবান দিয়ে গোসল করবে। অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে সাবান যদি ওই ক্ষতের মধ্যে লাগে মনে হয় ঘাটা শুকাবে না, আসলে ঠিক না। আমরা যখন পেশেন্টকে ড্রেসিং করে যখন পেশেন্টকে ডিসচার্জ করে দিই, আমরা বলি যে আপনি সাবান দিয়ে গোসল করবেন, কোনো সমস্যা নেই। এবং সাবান দিয়ে গোসল করার পরে রাতে শোয়ার সময় সে 2বার ওই জায়গাটা অ্যান্টিসেপ্টিক সলিউশন দিয়ে মুছে ডাক্তারের পরামর্শ মতো ওখানে মলম রাখে। এরপরে হচ্ছে কি যে ব্রেস্ট ফিডিং। ব্রেস্ট ফিডিং এর ব্যাপারে মায়ের পরামর্শ হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং আমরা বলি। সেই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলতে আমরা কি বুঝি? যে ব্রেস্ট ফিডিং অন ডিমান্ড ইনক্লুডিং নাইট ফিডিং। তার মানে কি বাচ্চা যখনই খেতে চাইবে আমরা দিব, এবং নাইট ফিডিংটা অবশ্যই দিতে হবে। দেখা যায় বাচ্চা 4-5 ঘন্টা ধরে ঘুমাচ্ছে, সেটা কিন্তু হবে না। দরকার হলে বাচ্চাকে 2 ঘন্টা পর পরই টেনে তুলে বা চিমটি দিয়ে বাচ্চাকে উঠাতে হবে এবং বাচ্চাকে খাওয়াতে হবে। মা খালি কমপ্লেন করে আমার বাচ্চা তো ঠিক মতো দুধ পাচ্ছে না, কিন্তু মাকে বারবার এনশিওর করতে হবে প্রথম 2 দিন একটু দুধ কম আসে, তারপর থেকে 3 দিন থেকে প্রচুর দুধ আসে, মাকে শুধু ঘন ঘন দিতে বলতে হবে। আর আরেকটা জিনিস জানতে হবে, এই সময় কিন্তু বাচ্চার রিকোয়ারমেন্ট কত? 1 ঘন্টা পর পর মাত্র 1 চা চামচ। তার মানে কি আমি যদি 2 ঘন্টা পর পর মাকে যদি মানে বাচ্চাকে যদি 2 চা চামচ পরিমাণ দুধ দিতে পারি, এটাই যথেষ্ট। কাজে মাকে এত ওরিড হবার কিছু নেই। আরেকটা জিনিস মাকে বলতে হবে যে দীর্ঘক্ষণ পর মানে 5-6 ঘন্টা পর পর আমি বললাম যে আমি 1 ঘন্টা ধরে দুধ খাওয়ালাম, সেটা ঠিক না। যে বরং 2 ঘন্টা পর পর আমি অল্প অল্প ফিডিং দিব, সেটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তারপরে আমাকে যেটা করতে হবে, খাওয়ানোর সময় প্রপার পজিশন এবং অ্যাটাচমেন্ট শিখিয়ে দিতে হবে। প্রপার পজিশন মানে কি? মা আপরাইট পজিশনে বসবে, অর্থাৎ পিঠ সোজা করে বসবে, তার কোলের উপরে একটা বালিশ রাখবে এবং পুরো হাতের উপরে বাচ্চাটাকে নিবে। এটা হচ্ছে মায়ের পজিশন। আর অ্যাটাচমেন্টে কি? তার বাচ্চাকে সে যখন তার বুকের মধ্যে নিবে, বাচ্চা বড় করে হা করবে, তার পুরো মানে ব্রেস্টের কালো অংশটা বাচ্চার মুখে থাকবে এবং বাচ্চার চিক এবং ব্রেস্টের মাঝে কোনো ফাঁক থাকা যাবে না, এবং নাকটা একটু উঁচু থাকবে যাতে বাচ্চা ঠিক মতো শ্বাস প্রশ্বাস নিতে পারে। তারপরে আমরা যেটার কথা বলি সেটা হচ্ছে যে মায়ের কন্ট্রাসেপশন। কন্ট্রাসেপশনটা কি? আমরা প্রথম 6 সপ্তাহ পর্যন্ত তো মাকে স্বামী সহবাস থেকে বিরত থাকতে বলি। এরপরে যখন মা আসে তখন আমরা মাকে বলি যে প্রথম 6 মাস পর্যন্ত সে প্রোজেস্টেরন অনলি পিল কিংবা ব্যারিয়ার মেথড ইউজ করবে। এরপরের থেকে আমরা মায়ের প্রয়োজন অনুযায়ী আমরা কন্ট্রাসেপশনটা দিই। আর একটা হচ্ছে যে আমরা একটা বাচ্চা হওয়ার পরে আরেকটা বাচ্চা হওয়ার মধ্যে অবশ্যই যাতে 2 বছর গ্যাপ থাকে, সেটা অবশ্যই প্রতিটি মাকে খেয়াল রাখতে হবে। যাতে তার যে একটা স্কার হয়েছে, অর্থাৎ ইউটেরাস একটা স্কার বা ক্ষত হয়েছে, সেটা ফিরে আসতে আবার মোটামুটি 2 বছর সময় লাগে। জি ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমার এক প্রশ্নের মাধ্যমে সবগুলো টপিক টাচ করে গেছেন, যে ডিসচার্জ পরবর্তী কি অ্যাডভাইস পেশেন্টকে আপনারা দিয়ে থাকেন, সেখানে আইডিয়াল ব্রেস্ট ফিডিং, কাউন্সিলিং থেকে শুরু করে মেডিকেশন, সব বিষয়গুলো আপনি সুন্দরভাবে টাচ করে গিয়েছেন। আশা করি প্রত্যন্ত গ্রামাঞ্চলে যে সমস্ত গর্ভবতী মারা সিজারিয়ান সেকশনের মাধ্যমে বাচ্চা প্রসব করে থাকেন, আপনার এই প্রশ্নের মাধ্যমে সবগুলো উত্তর ক্লিয়ারলি তারা বুঝতে পেরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম। ম্যাম, আরেকটি এই পর্যায়ে যে বিষয়টি জানতে চাইবো, যে দেখা গেল আপনার ডিসচার্জের পরে একজন পেশেন্ট বাসায় চলে গেলেন, কিন্তু হঠাৎ এমন কিছু সাইন সিমটম দেখা গেল যেটা পেশেন্ট মনে করছে আমার হয়তো ক্ষতির কারণ হতে পারে। তখন তারা মনে করতে পারেন যে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে বা একজন গাইনোকোলজিস্টের যাওয়া উচিত। তবে কি কি পার্টিকুলার সাইন সিমটম হলে আপনারা পেশেন্টকে সাজেস্ট করবেন যে একজন বিশেষজ্ঞ গাইনোকোলজিস্ট বা একজন ডাক্তারের শরণাপন্ন হওয়ার জন্য? ধন্যবাদ আপনাকে।
আসলে এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা তো মাকে ছেড়ে দিই এবং মাকে ছেড়ে দেওয়ার সময় এই কাউন্সিলিংটা আমরা আমাদের সবার আসলে করা উচিত, যে কি কি উপসর্গ দেখলে মা তার ডাক্তারের শরণাপন্ন হবে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে জ্বর আসা। মায়ের যদি জ্বর আসে সেটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে ব্রেস্টে কোনো আহ, তার ব্রেস্টের মধ্যে কোনো ফুলে যাচ্ছে কিনা, বা কোনো চাকা অনুভব হচ্ছে কিনা, বা কোনো অতিরিক্ত ব্যথা হয়ে ওখানে কোনো পুঁজ সৃষ্টি হচ্ছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। 3 নাম্বার হচ্ছে যে ক্ষতস্থান থেকে কোনো পানি, রক্ত বা পুঁজ এই ধরনের কোনো কিছু বের হচ্ছে কিনা। তারপরে হচ্ছে দুর্গন্ধযুক্ত কোনো স্রাব হচ্ছে কিনা, বা অতিরিক্ত কোনো রক্তপাত যাচ্ছে কিনা। এগুলো প্রতিটাই ইম্পর্টেন্ট। আরেকটা যেটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে প্রেশার। পায়ে অতিরিক্ত প্রেশার থেকে আবার খিঁচুনিও হতে পারে। এদিকেও আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং মাকে কাউন্সিলিং করতে হবে, যে এরকম হলে যাতে তাড়াতাড়ি সে ডাক্তারের শরণাপন্ন হয়। আর একটা জিনিস, সেটা আমাদের দেশে অবশ্য কম হয়, সর্বোপরি যেটা মাথায় রাখতে হবে, যে দু পায়ের মধ্যে যদি দেখা যায় এক পা হঠাৎ করে বেশি ফুলে গেল, ওখানে একটা মানে রেডনেস বা লাল হয়ে গেল বা ফুলে গেল, সেটা তো বা অতিরিক্ত ব্যথা হচ্ছে, সেটাকেও মাথায় রাখতে হবে। এটাকে আমরা থ্রম্বোসিস বলি। এটাও যদি হয় তাহলে সে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন। জি ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ। ম্যাম, এই পর্যায়ে জানতে চাইবো যে গর্ভধারণ তো আমি বললাম যে একটি খুব আনন্দঘন মুহূর্ত, কিন্তু দেখা যায় যে সিজারিয়ান সেকশনের সময় একটা অনাকাঙ্ক্ষিত দাগ তার চলে আসে, যেহেতু একটা সার্জিক্যাল প্রসিজিওরের মাধ্যমে তাকে যেতে হচ্ছে। তো ম্যাম, কিছু কিছু সময় দেখা যায় যে কিছু সিজারিয়ান সেকশনের পরে সার্জিক্যাল স্কার মার্ক কিছু দেখা যায়। তো এটি অনেকে আমাদের এখন সবাই বিউটি নিয়ে সবাই কনসার্ন থাকে। তো সেই ক্ষেত্রে এই দাগগুলো তারা কিভাবে ম্যানেজ করতে পারে, বা এই দাগগুলো তাদের কোনো মানসিক চাপ দিতে থাকে কিনা, এই মানসিক চাপটা কিভাবে তারা অতিক্রান্ত করতে পারে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আসলে যখন একটা মা সিজারিয়ান সেকশন হয়, তার মধ্যে বিভিন্ন মানসিক চাপ সৃষ্টি করে। প্রথম মানসিক চাপ যেটা সৃষ্টি হয়, যে ওর নর্মাল হলো, আমার কেন সিজার। দ্বিতীয় যে সমস্যাটা হয়, যে আমার তো সব শেষ। একে তো প্রেগনেন্সি আমি অনেক মুটিয়ে গেছি, দ্বিতীয়ত যেটা, যে আমার স্কিনের মধ্যে একটা ক্ষত সৃষ্টি হলো, এটা তো আর যাবে না এবং এটা খুবই খারাপ হবে, আমার সব সৌন্দর্য শেষ। 3 নাম্বার, যেহেতু আরেকটা জিনিস হয়, যে ওর যেহেতু একটা মেজর একটা অপারেশন বা সার্জারি হচ্ছে, মা সবসময় একটা অস্বস্তি বা অসুস্থতা অনুভব করে এবং মা নড়াচড়া করতে পারে না, এটাও তার মধ্যে একটা মানসিক চাপ সৃষ্টি করে। এইসব সব চাপ সৃষ্টি করে মা যখন আমাদের কাছে আসেন, তাহলে আমাদেরকে প্রথমেই যে কথাটা বলতে হবে, যে একসেপ্টেন্স। মাকে প্রথমেই মেনে নিতে হবে যে আমার যে অপারেশন হয়েছে, সিজার হয়েছে, ওর নর্মাল হলো, আমার যে সিজার হলো সেটা কেন হলো, আমার এবং বাচ্চার ভালোর জন্য। মা এবং বাচ্চার ভালোর জন্য কিন্তু আমরা আসলে সিজারটা করি। 2 নাম্বার হচ্ছে যে আপনার শরীরে যে ক্ষত সৃষ্টি হয়েছে বা সেটা কোনো ব্যাপারই না। নর্মাল ডেলিভারির পরে আপনার ওর যদি শুকাতে যদি 5 দিন লাগে, আপনি 7 দিনে ভালো হবে, কিন্তু অল্প সময়ের মধ্যে আপনি ভালো হয়ে যাবেন। এই কাউন্সিলিংটা মাকে বারবার করতে হবে। 3 নাম্বার যেটা, যে অসুস্থতা এবং অস্বস্তি অনুভব করে, সেজন্য আসলে মায়ের যত্নের জন্য পরিবার পরিবারের প্রতিটি সদস্যকে এগিয়ে আসতে হবে। সেটা কিরকম, পরিবারের মধ্যে স্বামী এবং তার পরিবারে যারা আছেন সবাই তাকে সহযোগিতার হাত যদি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে মা অতি দ্রুত এই অবস্থা থেকে কাটিয়ে উঠে তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবে এবং তার মানসিক চাপটা কমে আসবে। জি ম্যাম, অসংখ্য ধন্যবাদ। তবে আপনি যেটা বলছিলেন যে স্কার মার্ক একটা অনাকাঙ্ক্ষিত হতে পারে, তো এই স্কার মার্ক দাগ, এই স্কার মার্কগুলো কি কি ধরনের হতে পারে? হ্যাঁ, আসলে এখন আমরা তো আসলে কসমেটিক সার্জারি করি এবং এই কসমেটিক সার্জারিতে কিন্তু যে ক্ষতটা হয় সেটা খুবই সামান্য, অনেকের ক্ষেত্রে দেখাই যায় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই স্কার ম্যাপটা, একটা যে স্থায়ী দাগটা হয়, সেই স্থায়ী দাগটা দু ধরনের হতে পারে, যে হাইপারট্রফাইড স্কার বলি বা কেলয়েড বলি। হাইপারট্রফাইড স্কার মানে কি, যে ওর সার্ফেসের মধ্যে থাকে কিন্তু সেলাই দাগটা একটু এভাবে জায়গাটা একটু প্রশস্ত হয়ে যাবে। আর কেলয়েড মানে কি, যে ওর সার্ফেসের চাইতে একটু উঁচু হবে এবং
ওর একটু ডার্ক কালার হবে, অর্থাৎ যে স্বাভাবিক বর্ণ তার সাথে একটু কালচে বর্ণ হয়ে যায়, এবং এটা হলে মা একটু দুশ্চিন্তাগ্রস্ত হয়। কিন্তু এগুলোর এখন আমরা সহজাত ট্রিটমেন্ট আছে, বাজারে এখন নানা ধরনের আমাদের সিলিকন জেল আছে, তারপর হচ্ছে মেডার্মা প্লাস আছে। এই ধরনের যদি আমরা ক্রিম মলম গুলো ইউজ করি, তাহলে কিন্তু মা এগুলোর থেকে অনেক আগেই পরিত্রাণ পেতে পারে। এবং দেখা যায় যে 7 দিন পরের থেকেই মার যদি এই ধরনের টেন্ডেন্সি থাকে যে পূর্ববর্তী স্কারের মধ্যেও ওর একদম হাইপারট্রফিক স্কার বা কেরোয়েড হয়েছে, তাহলে আমরা প্রথম থেকেই মাকে সাজেস্ট করি 7 দিন পরে যখন আমরা যখন ড্রেসিংটা খুলে দিই, তখন থেকে যাতে এই ধরনের মলমগুলো সে ইউজ করে। জি, এছাড়া এখন আবার ধন্যবাদ। স্টেরয়েড দেওয়া হয়, স্টেরয়েড দিলেও এই ধরনের হাইপারট্রফিক স্কার বা কেরোয়েড গুলো একটু কম হয়। জি ম্যাম, অসংখ্য ধন্যবাদ। ম্যাম, আমরা কমেন্ট সেকশনে একটি প্রশ্ন পেয়েছি, সেটা হচ্ছে যে উনি বলছেন যে সাবরিনা, 28 বছর বয়স, আমার সিজারের জায়গায় দাগটি শক্ত হয়ে আছে এবং মাঝে মাঝে ব্যথা হয়, আমার এখন কি করণীয়? ঠিক আছে, আপনার ওখানে আসলে শক্ত হয়ে গেছে এবং ব্যথা হচ্ছে, যেহেতু আপনি ওখানে কেন আপনার অপারেশন হয়েছিল এবং অপারেশনটা কি ইমার্জেন্সি ছিল কিনা বা ইলেকটিভ ছিল কিনা, এগুলো আসলে ইম্পর্টেন্ট। আপনি অবশ্যই আপনার ডাক্তারের শরণাপন্ন হবে, ওখানে কেন ব্যথা হচ্ছে এটা আসলে একটু দেখতে হবে, এবং কেন ব্যথা হচ্ছে এবং ফুলে যাচ্ছে সেটাও আপনার ডাক্তার দেখার পরে আপনাকে আসলে ট্রিটমেন্টটা দিবেন। এটা আসলে আপনার ডাক্তারের অবশ্যই কাছাকাছি গিয়ে দেখার পরে সেই সিদ্ধান্তটা নিতে হবে। জি ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ। আশা করি দর্শক আপনারা পেয়ে গেছেন। আরেকটা আমরা প্রশ্ন নিচ্ছি, নিপা আক্তার, 26 বছর বয়স, উনি বলছেন আমার সিজার হয়েছে 3 মাস, এখন আমি একটি কাটা দাগ যাওয়ার জন্য কোনো মেডিসিন ব্যবহার করতে পারবো কিনা? আবার রিপিট প্লিজ। নিপা আক্তার, 26 বছর বয়স, উনি বলছেন যে আমার সিজার হয়েছে 3 মাস আগে, তো সেখানে একটি কাটা দাগ হয়েছে, এখন আমি কোনো মেডিসিন ব্যবহার করতে পারবো কিনা? হ্যাঁ, মেডিসিন আসলে আপনার যদি শুধু কাটা দাগের মতো হয়ে যায় তাহলে তেমন কিছু লাগবে না। তারপরে আপনি যদি চান যে কি ওখানে একটু একটা ফেড আউট হয়ে আসবে, তাহলে তো বাজারে তো আমি বললাম এখন অনেক সহজলভ্য কিছু পাওয়া যায় স্কারে ইউজ করার জন্য। তার মধ্যে মেডার্মা একটা, আপনি এটা ইজিলি ইউজ করতে পারেন। জি ম্যাম, ধন্যবাদ। আশা করি দর্শক আপনার উত্তর পেয়ে গেছেন। ম্যাম, আরেকটি আমরা প্রশ্ন নিব, সেটি হচ্ছে যে রেজওয়ানা, 27 বছর বয়স, উনি বলছেন আমি 32 সপ্তাহের গর্ভবতী, পেটে ফেটে যাওয়ার মতো দাগ দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আমার কি করণীয়? আসলে যে আপনাকে আগে বুঝতে হবে কেন ফেটে যাচ্ছে। ফেটে যায় আসলে যখন আহ, গর্ভবতী অবস্থায় পেটটা যখন এক্সটেন্সিভ এনলার্জ হয়, তখন ওখানে যে প্লাস্টিক ফাইবার গুলো থাকে সেগুলো আসলে অতিরিক্ত প্রসারিত হয়ে তারপর এগুলো ফেটে যায়। তো এই ফেটে যাওয়ার জন্য আসলে যেটা করতে হবে যে আমাদেরকে সবসময় ওখানে মানে ভেজা মানে শুষ্ক রাখা যাবে না। তো সেই শুষ্কতাটাকে প্রিভেন্ট করার জন্য অলিভ অয়েল, ভেসলিন এ ধরনের জিনিসগুলো একটু ম্যাসাজ করবে। আর আরেকটা জিনিস যে সেটা হচ্ছে যে কি মাকে পর্যাপ্ত পরিমাণ পানি এবং ভালো খাবার এবং শাকসবজি এগুলো প্রচুর পরিমাণে খাবে, যেগুলোতে আমরা ফাইবার থাকে। আর বাজারে এখন কিছু মলম আছে, যেমন মেডার্মা স্ট্রেচ মার্ক, এটাও আসলে ইউজ করা যায়, যেটা ইউজ করবে পুরোপুরি হয়তো আপনার দাগটা যাবে না, কিন্তু কিছুটা হলেও ফেড হয়ে আসবে। জি ম্যাম, অসংখ্য ধন্যবাদ। আশা করি দর্শক আপনার উত্তর পেয়ে গেছেন। ম্যাম, আমরা এখন একটু আমাদের আলোচনায় ফিরবো। আপনি যেমনটা বলছিলেন যে সিজারের জায়গায় অনেক সময় ইনফেকশন বা ডিসচার্জ হতে পারে, তো সেক্ষেত্রে ম্যাম সিজারের জায়গায় যদি কোনো ইনফেকশন হয় বা ইনফেকশন থেকে স্কার কি সেখান থেকে বড় হতে পারে, বা সেক্ষেত্রে কি করণীয় কি? হ্যাঁ, এটা আসলে খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার। যদি সিজারে যদি ইনফেকশন হয় তাহলে আমাদের আসলে ইনফেকশনেরও কিছু ধরন আছে, যে এটা কি অল্প ইনফেকশন নাকি বেশি ইনফেকশন। যদি অল্প ইনফেকশন হয় তাহলে হয়তো বা শুধু ড্রেসিং এর মাধ্যমে এটা আবার আগের অবস্থা ফিরে আসে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এত বেশি ইনফেকশন হলে যে পুরো মুখটাই গ্যাপ হয়ে গেছে, তখন হয়তোবা আমাদেরকে আবার সেকেন্ডারি সুচার দিতে হতে পারে, যেটা আসলে ওর সেই সেকেন্ডারি সুচার দেওয়াটার সময় আমরা আসলে যে সুতাগুলো ইউজ করি, সেই সুতাগুলো যেমন আমরা সাধারণত সিল্ক ইউজ করি বা টলিন ইউজ করি, তখন একটুখানি মানে প্রথমের চাইতে তার একটু দাগ বেশি হতে পারে।
জি ম্যাম, অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আপনার কাছে জানতে চাইবো, কেউ যদি সিজারিয়ান সেকশনের মাধ্যমে প্রথম বাচ্চা নিয়ে থাকেন, সেক্ষেত্রে দ্বিতীয় বা পরবর্তী বাচ্চা নেওয়ার ক্ষেত্রেও কি তাকে সিজারিয়ান সেকশনের মধ্য দিয়ে যেতে হবে কিনা? এটা আসলে খুব সুন্দর প্রশ্ন। যে আসলে এখন তো আমরা তো বলি যে ভ্যাজানাল বার্থ আফটার সিজারিয়ান সেকশন বলে আমরা একটা ব্যাপার আছে। এটা আসলে একটা বিরাট একটা সেকশন বা একটা চ্যাপ্টার। এটা বলতে গেলে অনেক কিছুই বলতে হবে। তবে আমরা যেটা আমি সংক্ষেপে বলবো সেটা হচ্ছে যে সিজার আমরা কেন করছি সেটার মধ্যে আসলে অনেক ভেদাভেদ আছে। যেমন যেটা কি রিকারেন্ট কজ নাকি নন রিকারেন্ট কজ। যেমন ওর আগেরটা যদি নন রিকারেন্ট কজ হয় তখন মানে কি, যেমন নন রিকারেন্ট কজ বলতে যেমন আগের প্রথম বাচ্চাটা তার বেবিটা ছিল বলে আমরা সিজার করেছি, কিন্তু এবার সবকিছু ঠিক আছে, তাহলে আমরা এবারই যে সিজার করবো সেটা আসলে ঠিক না। আমরা অবশ্যই ভ্যাজানাল, ও যদি সবকিছু যদি ওকে থাকে, আমরা ভ্যাজানাল বার্থ আফটার সিজারিয়ান সেকশন যখন সেটাতে ট্রায়াল দিতে পারি, অবশ্যই উইথ ক্লোজ মনিটরিং। সেই মনিটরিংটা যদি ঠিক মতো হয়, আমরা অবশ্যই একটা সাকসেসফুল ভ্যাজানাল ডেলিভারি আশা করতে পারি। ধন্যবাদ ম্যাডাম। আমার মনে হয় অনেক দর্শকের এই মনে কৌতূহলটি থাকে যে তার প্রথম বাচ্চা হয়তো সিজারিয়ান সেকশনের মাধ্যমে হয়েছে, সেভাবে পরবর্তী বাচ্চাও তাকে সিজারিয়ান সেকশনের মাধ্যমে নিতে হবে। কিন্তু ম্যাম ব্যাপারটি ক্লিয়ার করে দিয়েছেন, তার যদি অন্যান্য সাইড বা ক্লিয়ার থাকে, কোনো সমস্যা না থাকে, তাহলে সে নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা প্রসব করতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, এবং শেষ বিষয়টি যে নিয়ে আলোচনা করছিলেন যে সিজারিয়ান সেকশনের মাধ্যমে প্রথম বাচ্চা হলে দ্বিতীয় বাচ্চাটি হয়তো তাকে সিজারিয়ান সেকশনের মাধ্যমে নিতে হবে, এটি আসলে সম্পূর্ণ ভুল ধারণা। ম্যাডাম বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়েছেন যে তার যদি অন্যান্য সাইড এবং তার অন্যান্য শারীরিক কোনো সমস্যা না থাকে, কোনো কোমরবিডিটি না থাকে, ডায়াবেটিক্স বা অন্যান্য প্রেশার নর্মাল থাকে, তাহলে তার ভ্যাজাইনাল ডেলিভারি ট্রায়াল দিয়েও তার নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব। ধন্যবাদ ম্যাডাম আপনাকে এত সুন্দর করে বিষয়গুলো তুলে ধরার জন্য। আমরা মুন্ডি ফার্মা বাংলাদেশ তরফ থেকে, রাজ টিভির তরফ থেকে আমাদের এই প্রচেষ্টাই থাকে প্রত্যেক দিন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আপনাদের সামনে হাজির করা এবং নতুন নতুন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা গাইনোকোলজিক্যাল অ্যাসপেক্টে, যাতে আপনারা এই মাতৃত্বটিকে আনন্দ সঘন মুহূর্ত উপভোগ করতে পারেন। সাথে আপনার একজন যে নতুন প্রজন্ম আসে তার যে পরবর্তী যত্নগুলো গর্ভবতী মায়ের সাথে, সেগুলো খুব সুন্দরভাবে নিতে পারেন। যে প্রশ্নগুলো ছিল খুব সুন্দরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন ম্যাম। তো আমি আপনাকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে বলবো যে একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে, একজন গাইনোকোলজিস্ট হিসেবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বিষয় বলার থাকে। অসংখ্য ধন্যবাদ। আসলে আমি একজন মা যখন বাচ্চা সিজারিয়ান সেকশনের মাধ্যমে হোক বা নর্মাল ডেলিভারির মাধ্যমে, কিন্তু সে তার মানে সে মাতৃত্ব করছেন, তাকে বুঝতে হবে অর্জন নিয়ে হয়তো বা সে পারেনি, সে মা হতে, এবং এই মাতৃত্বটা আসলে একটা অ্যাচিভমেন্ট। এই অ্যাচিভমেন্ট উপভোগ করতে হবে যে এটা আমাদের সাথে করুক, সেটাই আমরা চাই। মা যদি এটা অনুভব করতে পারবে তখনই যখন তার সুস্থতার জন্য পরিবারের সকলেই এগিয়ে দিচ্ছে। আর মাকে বোঝাতে হবে যে আমরা ডাক্তার সবসময় তাদের পাশে, মা যদি সুস্থ থাকে, বাচ্চা সুস্থ থাকবে, আমরা একটা সুন্দর প্রজন্ম, মা, পরিবার এবং সবাই মিলে যদি আমরা একসাথে হই, আমরা অবশ্যই একটা সুন্দর সমৃদ্ধশালী প্রজন্ম পাবো। এটাই আমার আশা এবং প্রত্যাশা। ধন্যবাদ ম্যাডাম। আশা করি আমাদের সমস্ত দর্শক উপকৃত হবেন, এবং ম্যাডাম যে সুন্দরভাবে আমাদের প্রত্যেকটি বিষয় উপস্থাপন করেছেন, আমাদের দর্শকদের প্রশ্নের উত্তর দিয়েছেন, সেই জন্য মুন্ডি ফার্মা, রাজ টিভি এবং সকল দর্শকের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজ টিভি এবং মুন্ডি ফার্মাকে অসংখ্য ধন্যবাদ আমাকে জানানোর জন্য। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, আমাদের এই ধারাবাহিকের আগামীকাল আমাদের শেষ পর্ব, 8ম পর্ব। সেই পর্বে আমাদের সাথে আরেকজন বিশেষজ্ঞ চিকিৎসক যুক্ত হবেন। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.